সর্বশেষ গত 5ই নভেম্বর সরোয়ার্দী ময়দানে ওলামাদের একটা সমাবেশ হয়, যে সমাবেশে সাদপন্থীদেরকে দেশে কাজ না করার বা তাদেরকে সুযোগ না দেওয়ার একটা আবেদন জানানো হয় এবং কাকরাইল মসজিদের নজম শুরাই নিজামের অধীনে সম্পূর্ণ রাখার চেষ্টা করা হয়। কিন্তু বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়করা আমাদের মুরব্বীদের সাথে মুরব্বীদেরকে একটা প্রতিশ্রুতি দেন যে আপনারা কাকরাইল ছেড়ে দিন, আগের মতো 4 সপ্তাহ আপনাদের 2 সপ্তাহ তাদের, এইভাবে চলতে থাকেন। আর ইজতেমা বিষয় আপনাদের আমরা কয়েকটা দাবি মেনে নিচ্ছি, সেটা হলো ইজতেমা আপনাদেরটাই প্রথমে হবে, মাঠ আপনাদের কাছে থাকবে, কাকরাইল আগের মতো চলবে এবং পরবর্তীকালে 5 মার্চ অথবা এপ্রিলে ওনারা আমাদের উভয় পক্ষকে নিয়ে বসবেন এবং একটা স্থায়ী সমাধানের দিকে যাবে। এই ধারার উপরেই আমাদের ইজতেমার মাসাধিকাল পূর্বে একটা 5 দিনের জোর হয়। এই জোর প্রতি বছরই হয়ে আসছে। তো সেই জোর আমরা টঙ্গী টিনশেড মসজিদে করতাম, এবার বেশি হওয়াতে টিনশেড মসজিদের সাথে ময়দানের কিছু অংশও ব্যবহার করা হয়। এই জোরের পরপরই তারা জোর করার জন্য চেষ্টা করে, কিন্তু তাদের সাথে আমাদের যে কথা ছিল সরকারের মাধ্যমে, তারা এখন জোর করবে না। তারা ইজতেমা করবে, দ্বিতীয় ইজতেমা, তারপর একটা স্থায়ী সমাধান হবে। সেই হিসাবে আমাদের জোর হওয়ার পরেই 31শে জানুয়ারি 2025-এ আমাদের যেহেতু ইজতেমা, তার পরবর্তীতে তাদের ইজতেমা, এই জন্য ইজতেমার প্রস্তুতিটা 100% শতভাগ আমাদের কি করতে হবে। এই ইজতেমার প্রস্তুতিমূলক কাজের জন্য 2018 সালেও সেম কেস একই ছিল। ইজতেমা প্রস্তুতির জন্য আমাদের সাথীরা ময়দানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথীরা ময়দানে কাজ করছেন, খুঁটি ইত্যাদির কাজ, এটার ফুটেজও আছে যারা কাজ করতেছেন। ইতিমধ্যে তারা ময়দানে জোর করার জন্য তারা বিভিন্ন জেলাতে 20 তারিখ থেকে জোর করবে এবং তারা আমাদেরকে বিভিন্ন গণমাধ্যমের অথবা নেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে যে কোনো উপায় মাঠ ছাড়তেই হবে, না ছাড়লে কিভাবে ছাড়াতে হয় দেখানো হবে। অর্থাৎ তারা যেই কাজটা করবে এটা তাদের প্ল্যান ওয়াইজ ছিল। আমাদের সাথীরা নির্বিঘ্নে মাঠে কাজ করছে, পাহারা দিছে। গতকাল রাতে তারা সারা দেশ থেকে একত্রিত হয় টঙ্গীর কামারপাড়া এলাকাতে, আসানিয়া মিশনের পাশে তারা এক জায়গায় যে মসজিদে অবস্থান করে সেখানে তারা একত্রিত হয়। রাত 2টার পর থেকে তারা কামারপাড়া ব্রিজের এখানে জমা হয়, শোরগোল করতে থাকে, স্লোগান দিতে থাকে, চিৎকার করতে থাকে। তখন তারা আমাদের ছাত্র সমন্বয়ক সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ এদের সাথে তারা বসে। তার একটা ফুটেজও আপনারা ভিডিওতে পাবেন মোবাইলে, ইউটিউবে। সেখানে সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ তাদেরকে আশ্বস্ত করে যে আচ্ছা, আমরা অপর পক্ষের সাথে কথা বলে মাঠ আপনাদেরকে নিয়ে দিব, কিন্তু শর্ত হলো যে আপনারা 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত জোর করে 25 তারিখ আপনারা মাঠ হস্তান্তর করে দিবেন। তারা বলে যে হ্যাঁ, আমরা এটা করব। তো তাদের সাথে এই কথা বলে সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ উপদেষ্টা মণ্ডলীদের পরামর্শক্রমে আমাদের মুরব্বীদের সাথে কথা বলার জন্য রাত 3টায় এখানে আসেন। তখন ওনারা এখানে ছিলেন। ইতিমধ্যে তারা 3:15-20 থেকেই তারা ময়দানের উপরে আক্রমণ শুরু করে, ইট পাটকেল লোহা দিয়ে বিভিন্ন তালা ভাঙা, গেট ভাঙা ইত্যাদি শুরু করে। ময়দান থেকে যখন আমাদের কাছে ফোন আসে, ময়দান থেকে ওগুলি তো পরে করছে, বুঝছি আমরা, প্রথমে তারা গেট ভাঙা শুরু করছে। তো যখন নাকি আমাদের সারা রাত্রি আমাদের মুরব্বীরা সারা রাত্র জাগ্রত ছিলেন। স্পেসিফিক সারা রাত্র 3:30টায় তারা হামলা করে
এবং তখন সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ এখানে উপস্থিত ছিল। তারা ফোনে কথা বলছে যে তোমাদের সাথে কথা হয়েছিল যে আমরা এদের সাথে কথা বলে মাপ নিয়ে দিব, এবং আজকে উভয় পক্ষের সাথে সরকারের একটা মিটিং ছিল, মামুন ভাই সহ ওনাদের যাওয়ার কথা। এই মিটিং এর পরে সরকার সিদ্ধান্ত দিবে তারা মাঠে যাবে কি যাবে না, কিন্তু তার আগেই রাত্র 3:30টায় তারা আক্রমণ শুরু করে, এবং আপনাদের কাছে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, আমাদের সাথীদের কাছ থেকে ফুটেজ আপনাদেরকে দিতে পারবো। তারা ধারালো ছুরি, খুর, হাতুড়ি, স্ট্যাম্প, চাপাতি, চাইনিজ কুড়াল এবং খেলার স্ট্যাম্প, ক্রিকেটের স্ট্যাম্প, এইগুলি সব নিয়ে এসে আমাদের এক একজন সাথীকে কিভাবে তারা মারধর করছে, নির্যাতন করছে, তার কিছুটা নমুনা 1-2 জন এখানে আসে। ঢাকা মেডিকেলে গেলে অসংখ্য রোগী সেখানে আসে, অনেক আহসানুল্লাহ মাস্টার হসপিটাল টঙ্গীতেও আসে। তো আপনারা এই ব্যাপারে আমি চাই যে সংক্ষিপ্ত কথা মামুন ভাই বলে, আমাদের একটা সমাবেশ আছে, এটার কথাও মামুন ভাই বলে দেবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আপনি যদি মিডিয়া সমন্বয় করেন, আমাদেরকে আপনারা ডাকেন, কিন্তু আমরা এখানে আসার পরই আমাদের উপরে হামলা হয়, এই বিষয়টিকে কিভাবে দেখবেন? মানে আসলে আচ্ছা, এই কথাগুলি আমরা পরে আলোচনা করি। এই বলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 3 জন নিহত হয়েছে। কথা না বলি ভাই, কথা না বলতে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে কথা বলতে হচ্ছে আমাদেরকে। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় উপায়ে, নিয়মতান্ত্রিক উপায়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলাম। একটা বিষয় বিরোধ আছে বা মত পার্থক্য আছে, সেই মত পার্থক্যটাকে কিভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় তার সর্বোচ্চ চেষ্টা আমাদের পক্ষ থেকেও ছিল, এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সেই প্রচেষ্টা অব্যাহত ছিল। এবং গতকালকে দিনভর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বশীলের সাথে আমাদের দায়িত্বশীলদের এবং তাদের দায়িত্বশীলদের, উভয় পক্ষের দায়িত্বশীলদের কথা হয়েছে। গতকালকে সকল এজেন্সিগুলোর প্রধান এবং ডিজিএফআই এর দায়িত্বশীল বৃন্দ, তারপরে উপদেষ্টা মহোদয় বৃন্দ, এরপরে হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, সকলের মধ্যস্থতায় খুব শান্তিপ্রিয়ভাবেই আমরা আলোচনা করতেছিলাম। এবং গতকালকে যখন আমরা রাত প্রায় 3টা থেকে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সাথে আমাদের এখানে বৈঠক চলছিল, সেখানে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সহ তারা ছিল। তারা সাতপন্থীদের সাথে আলোচনা করে এসে কিছু প্রস্তাবনা নিয়ে আমাদের এখানে এসেছিল আলোচনা করার জন্য। সেই আলোচনার মধ্যেই তারা জানতে পারলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওখানে টঙ্গীতে সাতপন্থীরা হামলার প্রস্তুতি নিচ্ছে বা হামলার করছে। এই ধরনের প্রস্তুতির আভাস পেয়েই তারা তখন এখান থেকে ফোনে তাদের দায়িত্বশীলদের সাথে এখানে আমাদের সামনে বসে তারা যোগাযোগ করলো। সার্জিস আলম এবং আসাদ আব্দুল্লাহ উভয় তাদের সাথে কথা বললো, এবং স্পেসিফিক নাম সহ আমি বলছি, জনাব ওয়াসিফুল ইসলাম সাহেবের সাথে কথা বলেছে, ওনার ছেলে উসামার সাথে কথা বলেছে, তারপরে আব্দুল্লাহ মনসুরের সাথে কথা বলেছে। তাদের সাথে কথা বলে বলতেছে, তারা এখান থেকে বলল যে আপনারা যদি কোনোভাবে আইন নিজেদের হাতে তুলে নেন অথবা আলোচনার মাধ্যমে আমরা কোনো একটা মীমাংসা দেওয়ার আগে আপনারা যদি নিজেরা সেখানে কোনো ধরনের ওখানে প্রবেশ করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই সেটা আপনাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপে যেতে বাধ্য। এই ধরনের কথাবার্তা বলার কিছুক্ষণ পরেই তারা সেখানে হামলা চালায়। যখন হামলার সংবাদ আসে তখন তারা তাদেরকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে, তখন সার্জিস আলম এবং আসাদ আব্দুল্লাহ ফোন তারা কেউ রিসিভ করেনি। এইভাবে তারা হামলা চালায়, আর এই কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে হামলার যাবতীয় তথ্যগুলি আসতে থাকে। এবং ইতিমধ্যে আমাদের 3 জন ভাই শাহাদাত বরণ করেছেন। তাদের প্রত্যেককে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আহত করা হয়েছে, মানে আঘাত করা হয়েছে, রক্তক্ষরণ এবং মারাত্মকভাবে তাদেরকে আঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। আর অসংখ্য অগণিত আমাদের ভাইয়েরা তারা সেখানে আহত হয়েছে, মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে। প্রায় অনেকেরই আঘাত বুকের মধ্যে, পেটের মধ্যে ধারালো অস্ত্রের সাহায্যে তারা এই আঘাতগুলো করেছে। অর্থাৎ সম্পূর্ণরূপে এখানে একপক্ষীয়ভাবে হামলা হয়েছে।
সন্ত্রাসী কায়দায় সেখানে আমরা এমন তথ্য পাচ্ছি যে সেখানে তারা পেশাদার হত্যাকারী, পেশাদার খুনি, কিলারদের সহ এই অভিযানটা পরিচালিত হয়েছে। অত্যন্ত দুঃখজনক ভাবে আমাদের কথা বলতে হয় যে সংবাদ মাধ্যমে অনেকেই সংবাদ প্রচার করছেন যে দুই পক্ষের সংঘর্ষ বা সংঘাত। এটা সম্পূর্ণরূপেই একপক্ষীয় আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিগ ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছে। এই বিষয়টা সংঘটিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের সকল তবলিগের সাথী এবং লক্ষ লক্ষ ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। আমরা অব্যাহতভাবে সারা দেশে আমাদের ছাত্র জনতাকে এবং তবলিগের সাথীদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা সকলকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আমাদের পক্ষ থেকে কেউ কোনো ধরনের উস্কানিমূলক কোনো কার্যকলাপে লিপ্ত হয়নি এবং আমরা আশা করছি যে সারা দেশকে আমরা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে আমাদের ভূমিকা আমরা পালন করতে সক্ষম হয়েছি এবং আমাদের ছাত্র জনতা সকলেই এখনো তারা ধৈর্য ধারণ করে আছে এবং আমরা এখন শুধুমাত্র অপেক্ষায় আছি যে সুনির্দিষ্টভাবে এই ধরনের হামলা এবং হত্যাযজ্ঞের প্রেক্ষিতে যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করলো এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোনখান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। এই জন্য অনতিবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে নেতৃত্ব দিয়েছে, ওখানে সব ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আব্দুল্লাহ মনসুর, উসামা ওয়াসিফদের নেতৃত্বে সেখানে রাত্রে মোটরসাইকেল শোভাযাত্রা সহ একেবারে শোডাউনের মাধ্যমে সন্ত্রাসী বাহিনীর মতো করে সেখানে একটা ঘুমন্ত এলাকায় সেখানে তারা ঢুকেছে। সেখানে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় সব ছেলেরা কোরআনে হেফজ পড়ে, হেফজখানা প্রায় শতখানিক ছাত্র সেখানে পড়াশোনা করে, ছোট ছোট বাচ্চা। সেই বাচ্চাদেরকে জিম্মি করে তাদের শিক্ষকদেরকে বেদম প্রহার করেছে, আঘাত করে এমন ভাবে আঘাত করেছে যে তাদেরকে মারাত্মক ইনজুর অবস্থায়, মুমূর্ষ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই অবস্থায় সেখানে সেই সকল ছাত্রগুলোকে জিম্মি করে তাদের মধ্যে তারা করায়ত্ত করেছে, দখল করেছে। এখান থেকে সার্জিস আলম নিজে, হাসনাত আব্দুল্লাহ নিজে ওয়াসিফুল ইসলাম সাহেবকে জানিয়েছে যে সেখানে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় পর্যন্ত আপনার বাহিনী তারা হামলা চালিয়েছে। উনি সেখানে পরিষ্কার বললেন যে মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা নাই, অস্বীকার করলেন। তাদের সর্বোচ্চ ব্যক্তিত্ব তিনি এইভাবে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে সব মিথ্যাচার করলেন। অথচ সেখানে আমাদের কোমলমতি ছোট ছোট শিশুরা তারা এই হামলার সম্মুখীন হয়েছে। তাদের আত্মচিৎকার সেখানে ফোনে ভেসে উঠেছে। সেই আত্মচিৎকার শুনে আমরা তো দূরের কথা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ তাদের চোখে পানি সংবরণ করতে পারেনি। সেখানে তারা এই অবস্থার মধ্যে আজ এইভাবে সেখানে আমরা হামলার সম্মুখীন হয়েছি এবং সম্পূর্ণরূপে একতরফা সন্ত্রাসী আক্রমণ হয়েছে। আমরা সংবাদ মাধ্যমগুলোর কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা দয়া করে এই ঘটনাটাকে দ্বিপাক্ষিক সংঘর্ষ হিসেবে আখ্যায়িত করে খুনিদেরকে আড়াল করার চেষ্টা করবেন না। প্রকৃত হামলার চিত্রটাকে আপনারা ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনারা এটা করেন তাহলে সংবাদ মাধ্যম তাদের দায়িত্ব পালন করতে আমি মনে করি যে ঐতিহাসিকভাবে আপনাদের ভুল হবে এবং সেটার ক্ষেত্রে প্রকৃত ঘটনার প্রকৃত দোষীরা আড়ালে চলে যাওয়ার হয়তো সুযোগ পেতে পারে। আচ্ছা, আর 10 দিন পরে হচ্ছে আপনাদের শুরু হওয়ার কথা ছিল। আজকে রাতে, অর্থাৎ যে রাত গেল, এই রাতে একটি আপনাদের জন্য একটা মর্মান্তিক বেদনাদায়ক একটা ঘটনা ঘটেছে। এখন আপনারা কি ইজতেমা পালন করবেন? আপনাদের এখন সিদ্ধান্ত কি? ইজতেমা আরোপ করে আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত ঘোষণা করছি না। আমাদের পক্ষ থেকে ওলামা সম্মেলন আহ্বান করা হয়েছে। আমাদের মুরব্বীদের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে ওলামা সম্মেলন শুরু হবে। সেই ওলামা সমাবেশে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব
এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নিব। ওলামা সম্মেলনে চলমান এই যে পরিস্থিতি, এই যে তারা আক্রমণের শিকার হলাম এবং আমাদের লোকজন যে নিহত হলো, আহত হলো, হতাহত হলো, এবং এইভাবে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিবালোকে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে, তারা করেছে। কারণ এখানে পরিষ্কার যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, ধর্ম উপদেষ্টা মহোদয়, সকল উপদেষ্টাদের নেতৃত্বে এবং সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের ইনভলভমেন্টের মাধ্যমে অব্যাহতভাবে বৈঠক চলছে। গত সারা রাত বৈঠক হয়েছে, তাদের সাথে হয়েছে, আমাদের সাথে হয়েছে, এবং আজ সকাল 11টা এবং 12টায় দুই পক্ষের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাই প্রোফাইলের বৈঠক হওয়ার কথা, এবং সেই বৈঠকের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। সেখানে আমরা কথা বলবো এবং আলোচনার মাধ্যমে আমরা একটা মীমাংসায় পৌঁছবো। সেই ক্ষেত্রে এরকম ভাবে অতর্কিতে হামলা চালানো, এটা গোটা রাষ্ট্রযন্ত্রের প্রতি, সরকারের প্রতি, গোটা বাংলাদেশের প্রতি একটা সম্পূর্ণরূপে একটা চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। এবং আমাদের এই ক্ষেত্রে ধারণা হলো এটাই যে স্বাভাবিকভাবে বাংলাদেশ বিরোধী যে চক্রান্তটা হয়েছে, যারা বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই হামলার অবশ্যই যোগসাজশ আছে। তারা যারা এই ক্ষেত্রে ওই সাতপন্থীদের যারা দায়িত্বশীল, তাদেরকে আমি মনে করি যে এখন কোনোভাবেই তাদেরকে শুধুমাত্র তবলিগ জামাতের মুরব্বী হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সম্পূর্ণরূপে মানে রাষ্ট্রের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা মানে সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায়। আচ্ছা, আমরা কি এই কথা বলতে পারি কিনা যে আপনাদের উলামা সম্মেলনের পরেই আপনারা ইজতেমার বিষয়ে সিদ্ধান্ত নেবেন? এই কথা কি আমরা বলতে পারি? ইজতেমার সাথে এখানে কোনো সম্পর্ক নাই। ইজতেমা এখন অনেক দেরি, ইজতেমা এখনো 40 দিনের পরে। 31শে জানুয়ারি। আমরা এখন এই মুহূর্তে আপনাদের আমরা কোনো প্রশ্ন উত্তরে যাচ্ছি না। এই মুহূর্তে আমরা আমাদের জরুরি বক্তব্যগুলো ছোট একটা প্রশ্ন, সেটা হলো যে আপনারাই তো ইজতেমা ময়দানে আপনারাই ইজতেমা পালন করেন, সবাই সবাই আল্লাহকে মানি, সবাই ইসলামকে মানি। এই কথাগুলি আমরা যেভাবে বললাম, কথা বলবো না এখন। আমরা ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। মিডিয়ার সকল দায়িত্বশীল এবং সংবাদকর্মীদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দয়া করে এই ঘটনাকে সংঘর্ষ হিসেবে আপনারা নিউজ করবেন না। এটা একতরফা হামলা হয়েছে সেখানে, এবং সকল যারা আহত, ইনজুর্ড, যারা নিহত, তারা সব এক পক্ষীয়, আর আক্রমণকারী আরেক পক্ষীয়। এখন কারো বাড়িতে ডাকাতের আক্রমণকে যদি আপনি বাড়িওয়ালা ডাকাতের সংঘর্ষ হিসেবে চিত্রিত করেন, তাহলে সংবাদ মাধ্যম কোনোভাবেই আপনারা দায়িত্ব পালন করছেন না, বরং আপনারা ডাকাতদেরকে আড়াল করার চেষ্টা করছেন বলেই আমরা দেশবাসী এটাকে এইভাবে নিবে। কাজেই আপনাদের কাছে আপনারা যাচাই করেন, প্রয়োজনে আপনারা তথ্য দেখেন যে গত রাতের এই আক্রমণ, শেষ যে গভীর রাত্রের ঘুমন্ত মানুষের উপরে এই আক্রমণে কোনোভাবে আমাদের এই জুবায়েরপন্থী হিসেবে আপনারা যাদেরকে আখ্যায়িত করছেন বা সুরাই নিজামের অনুসারী বলে যাদেরকে আখ্যায়িত করা হচ্ছে, তাদের কারো কোনো ন্যূনতম কোনো ইনভলভমেন্ট ছিল কিনা আক্রমণের ক্ষেত্রে আপনারা সেটা যাচাই করে যথাযথভাবে আপনার সংবাদে অবশ্যই প্রশাসন আমাদেরকে গত রাতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবশ্যই যদি তারা প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হতো, তাহলে কোনোভাবেই এই প্রাণহানি করতো না।